আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের সাপ্তাহিক আয়োজন অ্যানালিস্ট অ্যাঙ্গেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুল বান্না। প্রতি সপ্তাহে সর্বশেষ খেলার খবর নিয়ে আমাদের এই অ্যানালিসিস অনুষ্ঠান। আমাদের সাথে উপস্থিত আছেন আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছে। আমরা আজকে যে সব টপিক নিয়ে আলোচনা করতেছি আমি একটু সংক্ষেপে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজ গতকালকে শেষ হয়েছে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এছাড়া ট্রাই সিরিজ চলছে ইউএই, পাকিস্তান এবং আফগানিস্তানের। এছাড়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার সিরিজ চলছে, শ্রীলঙ্কা জিম্বাবুয়ের খেলা চলছে এবং নিউজিল্যান্ড এ এবং সাউথ আফ্রিকার একটা খেলা চলছে। আমরা শুরু করতে চাই বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজে। সেখানে আমরা যদি বলি যে গতকালকে বৃষ্টিতে থার্ড টি-20টা পরিত্যক্ত হয় এবং 2-0 বাংলাদেশ কিন্তু সিরিজ জিতেছে। আমাদের মানে ডাগ আউট ডায়লগে আমরা সামি ভাইয়ের কিছু কথা শুনেছি, আপনার অ্যানালাইসিস শুনেছি। আমরা সংক্ষেপে যদি জানতে চাওয়া হয় যে আসলে এই টোটাল 3 ম্যাচের সিরিজটা আসলে কেমন দেখলেন, কিংবা আপনার কাছে এক্সপেকটেশনের জায়গাটার কথা যদি বলা হয় যে আসলে কতটুকু এই ম্যাচটা বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতিতে ভালো ছিল, কিংবা আপনি কেমন দেখলেন? শুরুতেই আমি বলছিলাম যে নেদারল্যান্ডস তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াডটা পাঠায়নি। যদি তাদের পূর্ণ শক্তির দল আসতো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি হয়তো আরো অনেকটা ভালো হতো। এখন নেদারল্যান্ডসের যে কয়েকজন কি পারফর্মার ছিলেন এই অ্যাভেলেবল স্কোয়াডের মধ্যে, তারা খুবই আন্ডার পারফর্মিং ছিলেন এই সিরিজে। আপনি ম্যাক্সো দাউদের কথা বলতে পারেন, স্কট এডওয়ার্ডসের কথা বলতে পারেন, বোলিং এ আপনি আরিয়ান ডাট বা টিম প্রিঙ্গেলের কথা বলতে পারেন। তাদের কাউকে আমরা তেমন ভাবে জ্বলে উঠতে দেখিনি। বাংলাদেশের ক্ষেত্রে এখন ধরেন আপনি নেদারল্যান্ডসের মতো একটা টিম একেতে নিজের দেশে খেলছেন এবং সেটা যদি তাদের বি বা সি টিম হয় সেক্ষেত্রে আপনার জন্য পারফর্ম করা অনেকটা ইজিয়ার হয়। তা সত্ত্বেও কিন্তু আমরা বাংলাদেশের সবাইকে ওভাবে কিন্তু পারফর্ম করতে দেখিনি, অ্যাপার্ট ফ্রম লিটন দাস আর জাকের আলী অনেক লাস্ট ম্যাচে কিছুটা ভালো করেছেন। আপনি যদি ওপেনিং এ তানজিদ হাসান তাইমের কথা বলতে পারেন, বোলিং এ মোস্তাফিজ তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এই কয়েকজন আসলে মোটামুটি তাদের রোলটা প্লে করতে পেরেছেন। কিন্তু আমাদের যে মেইন কনসার্নের জায়গাটা ছিল একজন ব্যাকআপ ওপেনার খুঁজে বের করা এবং মিডল অর্ডারের একটা শক্ত সিদ্ধান্তে আসা যে কাকে নিয়ে আমাদের ফার্স্ট চয়েস কোন ব্যাটার হতে যাচ্ছেন, যাকে আমরা এশিয়া কাপের মেইন 11টা মানে স্টার্ট করতে পারবো প্রথম ম্যাচটা। টি-20তে কিন্তু দেখেছি যে রেগুলার দুইজন ওপেনারকে বসিয়ে লিটন দাস এবং সাইফ হাসান ওপেন করেছেন এবং যদি বলি সাইফের অবদান কম থাকলেও কিন্তু একটা বড় স্ট্রং পার্টনারশিপ আমরা দেখেছি। আর এর বাইরে যেটা আপনি কথা বলছিলেন যে আমরা ওপেনিং পেয়ারটা নিয়ে আসলে স্ট্রাগল করছি এর আগের অনেকদিন, যেমন ইমনকে কিন্তু আসলে টোটাল 2 ম্যাচে কিন্তু আমরা ওইভাবে পারফর্ম করতে দেখিনি। এবং এছাড়া আমরা যদি বলি এর বাইরে যদি ব্যাটসম্যানদের কথা বলি, ঘুরে ফিরে কিন্তু আসলে ওপেনিং পেয়ারের পরে 2-3 জন ব্যাটসম্যান আসলে কিন্তু ব্যাটিং করার সুযোগ পেয়েছেন যে ব্যাটিং লাইন আপ ছিল। তো আসলে কি সলিউশনটা কি আমাদের কাছে মানে এই সিরিজে আমরা কি পেলাম? দেখেন, ওপেনিং নিয়ে আমার কাছে খুব বেশি কোশ্চেন মার্ক নেই, কারণ পারভেজ হোসেন ইমনের কথা আপনি বলতে পারেন যে ইনিংস উনি খুব বেশি লম্বা করতে পারেননি, বাট টি-20তে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ইম্প্যাক্ট সহ রান করা। পারভেজ হোসেন ইমন যে কয়টা রান সংগ্রহ করেছেন সেটাতে কিন্তু ইনিংসগুলো কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। আপনি প্রথম ম্যাচের কথা বলতে পারেন, বাংলাদেশের ইনিংসের প্রথম 3টা বলে উনি বাউন্ডারি ছাড়া করেন। দ্যাট সেট দ্য টোন যে আমাদের ইনিংসটা কোন পথে যাচ্ছে। সেকেন্ড টি-20 এর ক্ষেত্রে আপনি একটু বলতে পারেন যে হি প্লেড এ লুজ শট, কাইল গ্লেনের যে ডেলিভারিতে ছিল হি কুড হ্যাভ পুট ইট এনিওয়্যার ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তো এটা যদি আমরা বাদ দিই, সাইফ হাসান কিন্তু আসলে ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল। আমি কিন্তু বরাবরই বলে আসছিলাম যে নতুন বলে সাইফ হাসান ইজ নট আ গুড অপশন। গতকালকে আমরা দেখেছি স্ট্রাগল, এবং গতকালকে তার আপনি যদি ডিসমিসালটা দেখেন, মানে এটা খুবই বেসিক মিস্টেক ছিল আর কি। আমি এখন আর ডিটেইল বলছি না তার ডিসমিসালটা নিয়ে, কিন্তু আপনি যদি তার আসলে ব্যাটিং টেকনিকটা দেখেন, তার ফিট মুভমেন্টটা খুবই মিনিমাল থাকে, ট্রিগার মুভমেন্ট নাই বললেই চলে। তো এই ধরনের টেকনিক নিয়ে আসলে নতুন বল বা নতুন বলের সুইং আর সিম মুভমেন্ট সামলানোটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। এখন তাকে যদি আমরা নাম্বার 4-এ খেলাতে চাই, এটাই হয়তো একমাত্র অপশন হতে পারে, যেহেতু তৌহিদ হৃদয় কালকে খুব একটা নামের প্রতি সুবিচার করতে পারেননি। 14 বলে মাত্র 9 রান সংগ্রহ করেছেন। অফ সাইডে ওনার শটের রেঞ্জ আগে যে দুর্বলতা ছিল, কালকেও আমরা তাকে স্ট্রাগল করতে দেখেছি এইরকম একটা অপোনেন্টের এগেইনস্টে। সো মিডল অর্ডার আমাদের একটা বড় কনসার্ন ছিল এবং এই ইস্যুটা আমাদেরকে আনরিজলভড রেখেই আর কি এশিয়া কাপে যেতে হচ্ছে, এটাই একটা দুঃখের বিষয়। আরেকটা জিনিস জানতে চাও, সেটা হচ্ছে যে আমরা কিন্তু নুরুল হোসেন সোহানকেও গতকালকে আমরা দেখেছি ব্যাটিং করতে। এছাড়া বাংলাদেশের বোলিং লাইন আপনি আসলে যদি বলি লাস্ট কতগুলো সিরিজ আমরা যতগুলো দেখলাম টি-20 খেলেছে, কোনো জায়গায় কিন্তু আসলে বাংলাদেশের বোলিং লাইন আপের পারফরমেন্স কিন্তু কখনোই ওইভাবে খারাপ ছিল না। অবভিয়াসলি স্ট্যান্ডার্ড কিংবা বেটার পারফরমেন্স করেছে। তাহলে আসলে কি আমরা যে 4 জন স্ট্যান্ড বাই যারা আছেন তাদের থেকে কি আমরা 11-এ কাউকে দেখছি? আদারওয়াইজ যারাই এখন স্কোয়াডে আছেন এদেরকে নিয়ে এশিয়া কাপে যাচ্ছি আমরা। স্ট্যান্ড বাই থেকে আপনার মেইন 11-এ নিতে গেলে এটার কিছু আপনার প্রোটোকল রয়েছে। আপনি স্ট্যান্ড বাই থেকে কোনো প্লেয়ার
মেন স্কোয়াডে যদি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টেশন রিজন দিতে হবে। এটা যদি কোনো প্লেয়ার মেন স্কোয়াডের ইনজুর্ড হয় সেই ক্ষেত্রে তার ইনজুরির প্রপার ডকুমেন্টেশন শো করে আপনি বেঞ্চ থেকে কোনো প্লেয়ার নিতে পারবেন। সো এটা যদি আমরা চাইও, আনলেস অর আনটিল এনি প্লেয়ার গেটস ইনজুর্ড, এই অপশনটা কিন্তু আমরা এক্সারসাইজ করতে পারছি না। এখন যদি আমরা মানে মূল স্কোয়াডটার কথাই বলি, বোলিংটা কিন্তু আমাদের ইউএর সাথে যে লাস্ট সিরিজটা ছিল সেখানে খুব খারাপ ছিল এবং ডিউ ওখানে একটা অনেক বড় কনসার্ন ছিল। বাংলাদেশের বোলাররা মানে মিজারেবলি ফেল করে সেই ডিউ এর সাথে অ্যাডজাস্ট করতে গেলে। শেখ মেহেদী বেধড়ক পিটুনি খেয়েছেন, তানজিম হাসান সাকিব ডেথ বোলিং এ বল পিচ করাতে অনেক স্ট্রাগল করেছেন। তো এর পরবর্তী যে সিরিজগুলো ছিল, আপনি পাকিস্তানের সাথে বলেন, নেদারল্যান্ডসের সাথে বলেন, সেখানে আমরা মোটামুটি ভালো বোলিং করেছি। তো বোলিং এ বর্তমানে যে অবস্থা সেটা আমরা কিছুটা আশা রাখতে পারি। আপনি যদি স্পিনের ক্ষেত্রে আসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ তারা দুজনই খুব ভালো ছন্দে রয়েছেন। আপনি ফাস্ট বোলারদের কথা বললে মোস্তাফিজুর রহমান, উনি যে কোনো কন্ডিশনে ভালো বল করতে পারেন। তাসকিন আহমেদ, উনি ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার। তানজিম হাসান সাকিব, উনি ভালো রিদমে রয়েছেন। সো 5 জন বোলার আমাদের মোটামুটি বেশ ছন্দেই রয়েছেন। রিশাদ হোসেন ফর্মে থাকলে আমাদের জন্য একটা বোনাস হতো এবং সেক্ষেত্রে একটা হেলদি কম্পিটিশন হতো যে কাকে রেখে আমরা কাকে নিতে পারবো। পাশাপাশি গতকালকে যদি আমরা 20 ওভারের পূর্ণ একটা ম্যাচ পেতাম সেক্ষেত্রে কিন্তু আমরা সাইফুদ্দিনের বোলিংটা একটু পরখ করে দেখতে পারতাম। দুর্ভাগ্যবশত সেটা আমাদের দেখে ওঠার সুযোগ হয়নি। সো বোলিং নিয়ে আসলে খুব বেশি কনসার্নের জায়গা নেই। ব্যাটিং এ মিডল অর্ডারটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন। আর একটা টিমের ব্যাটিং লাইনআপের ইঞ্জিন রুম বলা হয় মিডল অর্ডারকে। বেসিক পাওয়ারটা কিন্তু সেখান থেকে জেনারেট হয়, বা আপনি শুরুতে টোন সেট করলে ওটাকে ক্যারি ফরওয়ার্ড করার দায়িত্ব থাকে মিডল অর্ডারের উপরে। সেই জায়গায় অভিজ্ঞতা, দক্ষতা দুটোরই ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু তাওহিদ হৃদয় ভালো ফর্মে নেই, সাইফ হাসান কতটা কি করতে পারবেন সেটা প্রশ্নের জায়গা থাকছে। আমার মতে একটা বিকল্প যে সমাধান হতে পারে যে শামীম হোসেন পাটোয়ারিকে একটু উপরে ব্যাট করানো যায় কিনা। আপনি যদি গতকালকের ম্যাচটা দেখে থাকেন সেখানে উইকেটটা বেশ স্লো ছিল, বাউন্ডারি হিট করা অনেক কষ্টসাধ্য ছিল। সেখানে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি খুব ভালো স্ট্রাইক রোটেট করেছে। এবং আপনার অন্যান্য আমাদের অপোনেন্ট যারা থাকবে তাদের যেহেতু প্রচুর মিস্ট্রি স্পিনার রয়েছে, বা লেগ স্পিনার বলতে পারি, চায়নাম্যান বোলার বলতে পারি, এই ধরনের বোলারদের এগেনস্টে বাম হাতি ব্যাটাররা সচরাচর ভালো করে থাকে। আর শামীম হোসেন পাটোয়ারির আরেকটা খুব ভালো দিক, উনি খুব ভালো লেন্থ ম্যানুভার করতে পারেন। পার্টিকুলার একটা লেন্থের বল উনি চাইলে একটু খাটো করে বা একটু ফুলিশ লেন্থে কনভার্ট করে ব্যাট করার সামর্থ্য রাখেন। সো এই ক্ষেত্রে যদি আমরা তাওহিদ হৃদয় বা সাইফ হাসান কারোর উপরই তেমন ভরসা করতে না পারি, ব্যাটিং লাইন আপটা এরকম হতে পারে। আপনি ওপেনিং এ তামিম এবং ইমনকে নিলেন, ওয়ান ডাউনে লিটন দাস, নাম্বার 4 এ যদি আমরা শামীম হোসেন পাটোয়ারিকে ইনসার্ট করি সেই ক্ষেত্রে জাকির আলী অনেক বা নুরুল হাসান সোহানকে যদি আরেকটা জায়গা দেওয়া যায়, জাকির আলী অনেকের পরে নুরুল হাসান সোহান ব্যাট করতে আসলেন, বা শেখ মেহেদীকে একটু উপরে তুলে খেলানো যেতে পারে। কারণ টি-20তে আপনার ইনিংসে বড় সংগ্রহ করতে গেলে ব্যাটারের সংখ্যা খুব বেশি দরকার নেই, 20 ওভারের মাত্র খেলা। দুজন ব্যাটসম্যান যদি আপনার টিকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনিংসে ভালো একটা সংগ্রহ আসবে। সো ইটস নট নেসেসারি যে ইদার তাওহিদ হৃদয় বা সাইফ হাসান থেকে যে কোনো একজনকে আপনার ব্যাট করাতেই হবে। আমরা এরকম অপশনে যেতে পারি, তামিম, ইমন, লিটন, শামীম, জাকির আলী অনেক, শেখ মেহেদী। আপনি চাইলে নাম্বার 7 এ সেই ক্ষেত্রে সাইফুদ্দিনকেও খেলাতে পারেন। সো আমার মনে হয় আমাদের একটু আমরা একটু বোল্ড মুভ হয়ে যেতে পারি। আপনার তানজিম হাসান সাকিবও ব্যাট করতে পারে, নাসুম আহমেদও ব্যাট করতে পারে। রিশাদকে যদি সেই ক্ষেত্রে নাও নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপটা মোটামুটি লম্বাই হচ্ছে। সো আসলে একটু বুদ্ধিমত্তার সাথে আমাদের 11টা সিলেক্ট করতে হবে। আমরা যদি বলি যে বাংলাদেশের এই সিরিজে ম্যান অফ দ্য সিরিজ অনেকদিন পর ক্যাপ্টেন তার স্বরূপে ফেরা লিটন কুমার দাস। প্রথম ম্যাচে বাংলাদেশ আসলে 8 উইকেটে জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে 9 উইকেটে জয়লাভ করে এবং এটা বড় ব্যবধানের বল রেখে কিন্তু বাংলাদেশ উইনটা করে। তো আমরা আশা করি বাংলাদেশ এবং নেদারল্যান্ডের যে সিরিজটা হলো এখান থেকে বাংলাদেশ ভালো কিছু অ্যাচিভমেন্ট নিয়ে এশিয়া কাপ শুরু করবে এবং ভালো একটা এশিয়া কাপ আমরা দেখতে পাবো। আমরা এবার যেতে চাই ট্রাই নেশন সিরিজ, যেটা ইউএই, পাকিস্তান এবং আফগানিস্তানে হচ্ছে। প্রতীক ভাই, আমার একটা অবজারভেশন ছিল যে এই বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজ নিয়ে আমরা যখন শুরু হয় তখন অনেক কথা বলছিলাম যে কতটুক প্রস্তুতি হবে কিংবা মানে এশিয়া কাপের প্রস্তুতিটা কতটুক ভালো হবে, এটা নিয়ে কথা হচ্ছে অনেকভাবে। আমার কাছে কেন জানি মনে হয় যে সিরিজ নিয়ে আমরা এখন কথা বলছি এটা একদম পারফেক্ট একটা সিরিজ, কারণ এই মাঠেই কিন্তু এশিয়া কাপ হচ্ছে এবং এই মাঠেই যে ডিউ কন্ডিশন কিংবা যেটা নিয়ে আসলে পরিস্থিতির জন্য আমাদের দরকার ছিল সেটা কিন্তু আসলে পারফেক্টলি এই সিরিজে হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয়। এবং এখন পর্যন্ত প্রত্যেকটা দলই হচ্ছে, যদি আমরা বলি, 2টা করে খেলা করেছে এবং পাকিস্তান আফগানিস্তান 3টা করে ম্যাচ খেলেছে। সেখানে পাকিস্তান 3 ম্যাচে 2টাই জিতেছে এবং আফগানিস্তানও সমান সংখ্যক, এবং লাস্টের ম্যাচে পাকিস্তানকে কিন্তু আফগানিস্তান কিন্তু খুব ভালো ব্যবধানে খুব কম্পিটিটিভ একটা জায়গায় হারিয়েছে। তো ওভারঅল এই সিরিজটা নিয়ে কেমন দেখছেন? খুবই আদর্শ প্রস্তুতি বলতে পারি, এবং সত্যি কথা বলতে গেলে
এর চেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার অপশন হয়তো আর বের করা পসিবল হতো না। আফগানিস্তানের ক্ষেত্রে যদি আমরা আসি, তাদের স্কোয়াডে আমার একটাই প্রশ্নের জায়গা রয়েছে, নাজিবুল্লাহ জাদরানের এক্সক্লুশন। সেই জায়গায় তারা দারভিশ রাসুলিকে খেলাচ্ছেন। আমার মনে হচ্ছে কি যে আফগানিস্তানের যারা প্রপার কিছু ব্যাটার রয়েছেন, আপনি ওমর জাহির কথা বলতে পারেন, মোহাম্মদ নাবির কথা বলতে পারেন, অ্যাকর্ডিং টু মি দে আর ব্যাটিং আ বিট লো। ঠিক আছে, আপনি যেহেতু টি-20 ইনিংসে খুব বেশি বল খেলার কিন্তু সুযোগ থাকে না, সেক্ষেত্রে ওমর জাহি, মোহাম্মদ নাবির মতো প্লেয়ারকে আমার মনে হচ্ছে একটু বেশি নিচে খেলানো হচ্ছে, যেহেতু আপনার মিডল অর্ডারে নাম্বার 4 পজিশনটা দারভিশ রাসুলিকে দেওয়া হয়েছে। উনি ওনাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার, বাট আসলে ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে বিস্তর একটা তফাৎ রয়েছে। আই উড লাভ টু সি আজমতুল্লাহ ওমর জাহি ব্যাটিং আ বিট হায়ার, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা আরো বেটার, রাশিদ খানের কাছ থেকে বড় ইনিংস পাই আমরা অনেক সময়, এবং উনি কিন্তু খুব ভালো হিটিং করে লাস্ট টাইম ম্যাচেও কিন্তু এর আগের ম্যাচে যেটাতে পাকিস্তানের সঙ্গে হেরেছে আফগানিস্তান, ওখানে কিন্তু ভালো ইনিংস খেলেছেন আপনি রাশিদ খানের ব্যাটিং যদি দেখেন। জি, তো আসলে ওমর জাহি বা মোহাম্মদ নাবি এমন ব্যাটার, তাদের ধরেন 6 থেকে 7টা বল যদি ইনিশিয়ালি খেলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ইনিংসটা অনেক বড় করতে পারেন, বা তাদের ইনিংস গুলো কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি তাদের টপ অর্ডার দেখেন, সেখানে গুরবাজ রয়েছেন, সিদ্দিকুল্লাহ আতাল রয়েছেন, ইব্রাহিম জাদরান রয়েছেন, দ্যাটস আ ভেরি ফর্মিডেবল টপ অর্ডার। কিন্তু মিডল অর্ডারে দারভিশ রাসুলের পরিবর্তে যদি আমরা ওমর জাহিকে একটু উপরে তুলে আনি, পরবর্তীতে কারিম জানাত বলি, মোহাম্মদ নাবি বলি, রাশিদ খান বলি, তারা কিন্তু ইনিংসটা ফিনিশ করতে পারবে অবশ্যই। সো এটা হয়তো আফগানিস্তানের একটা মাত্র ভাবনার জায়গা হতে পারে। এর পাশাপাশি যদি আপনি তাদের বোলিং এর কথা বলেন, এখানে আসলে নতুন করে কিছু বলার নেই, স্পিনারে ভরপুর তাদের লাইন আপ। আপনি মুজিবের কথা বলেন, নাবির কথা বলেন, রাশিদ খানের কথা বলেন, নূর আলী জাদরানের কথা বলেন, গাজানফারের কথা বলেন, কাকে রেখে কাকে তারা কিন্তু ডেবু হয়েছে। মানে এখন সেটাই আসলে বিষয় যে বোলিং নিয়ে তাদের কোশ্চেন মার্কের কোনো জায়গা নেই। তাদের টপ অর্ডারটাও বেশ ভালো, কনসার্নের একটাই জায়গায় নাম্বার 4 পজিশন, অনেকটা আমাদের টিমের মতো। তো আমি এক্সপেক্ট করবো যে ইদার ওমর জাহি আর মোহাম্মদ নাবি, এদের দুজনের যে কাউকে একটু উপরে তারা পাঠালে আমার মনে হয় তাদের কাছ থেকে আরো বেস্ট আউটপুট আফগানিস্তান পাবে। আমরা লাস্টে কিন্তু ইউএইর কাছে একটা সিরিজ হেরেছি আমরা, জি, এবং আমরা এই সিরিজে দেখছি ইউএই কিন্তু আসলে দুইটা ম্যাচে দুইটাতেই হেরেছে, এবং আসলে কি বাংলাদেশের কোয়ালিটি নিয়ে কি এখানে প্রশ্ন হতে পারে যে আসলে যে ইউএই কে আমরা মানে ইউএইর কাছে আমরা হেরেছি, সেখানে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের কাছে কিন্তু এরা আসলে দুইটা ম্যাচে কিন্তু পাত্তা পায়নি যদি বলি। তো এখন এটা আমি একটু যে জায়গাটাতে আসে, আমি বলছিলাম যে ডিউএ আমরা বল করতে অনেক স্ট্রাগল করেছি, ঠিক আছে, তো এটা তো একটা ফ্যাক্ট, কনসার্নের জায়গা। এবং আপনি যদি ইউএর কথা দেখেন, তারা কিন্তু বেশ ভালোই ফাইট করেছে অ্যাজ অ্যান অ্যামেচার টিম বা আনপ্রফেশনাল টিম। তাদের টিমের বেশিরভাগ প্লেয়ারে কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত, সেখান থেকে তারা ক্রিকেটের জন্য সময় বের করে খেলছেন। তো ইউএতে কিন্তু বেশ কিছু কোয়ালিটি ব্যাটার রয়েছে, এটা আপনাকে মানতে হবে। সেখানে মোহাম্মদ ওয়াসিম রয়েছেন, আসিফ খান রয়েছেন, রাহুল শর্মা রয়েছেন, সো ইথেন ডিসুজা রয়েছেন। তো বেশ কিছু ভালো ব্যাটার কিন্তু ইউএইতে রয়েছে, এবং টি-20 যেহেতু খুবই কম বলের খেলা, এখানে যদি 1-2 ব্যাটসম্যান টিকে যায়, সেদিন কিন্তু ম্যাচ তাদের জন্য করে নেওয়া সম্ভব। এবং আপনি যদি আফগানিস্তানের সাথে ইউএই লাস্ট ম্যাচটা দেখেন, একটা পর্যায়ে ইউএই এমন একটা পজিশনে ছিল, এর যদি যে কোনো প্রফেশনাল টিম হতো তারা কিন্তু ম্যাচটা বের করে আনতে পারতো। শুধুমাত্র ইউএইর ব্যাটসম্যানদের অনভিজ্ঞতা এবং আফগানিস্তান স্পিনারদের পারদর্শিতা, এই দুটোর কম্বিনেশন আসলে আলটিমেটলি এই ম্যাচটা বের করে আনতে পারিনি। এটা যদি বাংলাদেশ হতো, মানে আমি ছোট করে বলছি না, বাট আমাদের স্পিনারদের তো আসলে ভ্যারিয়েশন কম। রিশাদ হোসেন একমাত্র বোলার ছিলেন যিনি এখন ছন্দে নেই। আমি শেখ মেহেদি বা নাসুম আহমেদ যতই ভালো বোলিং করুক, এই ফিঙ্গার স্পিনারদের বলগুলো হয় অনেক প্রেডিক্টেবল হয়, সেই ক্ষেত্রে আপনি বলের লাইনে গেলে মোটামুটি খেলা যায়। কিন্তু আপনি যদি গাজানফারের কথা বলেন, রাশিদ খানের কথা বলেন, মুজিবের কথা বলেন, দিস বোলার্স আর নট ইজি টু ফেস, ঠিক আছে। এবং তারা যেহেতু নিয়মিত এই ধরনের বোলার খেলে অভ্যস্ত না, ইউএই আসলে ম্যাচটা ওখানে তাদের হাতছাড়া হয়েছে। এবং আপনি যদি লাস্টে ইউএইর এখনো 2টো ম্যাচ বাকি আছে, তারা যদি 2টো ম্যাচের যে কোনো একটাতে আপসেট ঘটায়, এটাতে কিন্তু আমার অবাক হওয়ার বিষয় থাকবে না, কজ দে অলসো হ্যাভ গট ভেরি গুড ব্যাটার্স। ওকে, আমরা হচ্ছে দুইটা এই সিরিজের আমরা যদি বলি যে টপ 3 ব্যাটসম্যানের কথা যদি বলি, এখানে দুইজনই হচ্ছে ইউএই, আসিফ খান এবং হচ্ছে মোহাম্মদ ওয়াসিম, এবং সাইম আবু হচ্ছে আইব হচ্ছে পাকিস্তানের পক্ষে। এবং টপ 3 জন উইকেট শিকারীর মধ্যে যদি বলি, রশিদ খান নাম্বার 1-এ আছেন, এরপরে সাকির খান হচ্ছে ইউএইর, এবং হচ্ছে মোহাম্মদ নাবি আফগানিস্তানের। তো ওভারঅল আমরা যদি বলি যে আসলে ইউএই কিন্তু খুব বেশি যে খারাপ করেছে তা না, হয়তো দলগতভাবে রেজাল্টটা পাচ্ছে না। এবং আসলে এই বড় টিমগুলোর বিরুদ্ধে ম্যাচ বের করে আনা কিন্তু আপনার জয়ের একটা অভ্যাস থাকা দরকার। ইউএই তো এই সার্কিটে লম্বা সময় ধরে খেলছে না, সো এটা আরেকটা কারণ হতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে তাদের ইন্ডিভিজুয়াল আসলে বেশ কিছু ভালো
পেসার রয়েছে, ভালো স্পিনার রয়েছে, ভালো ব্যাটার রয়েছে। সো কোনোদিন যদি কম্বিনেশন ক্লিক করে যে কোনো একটা ম্যাচ জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতীক ভাই, আমরা ট্রাই নেশন সিরিজ নিয়ে কথা বলছিলাম, এবার আমরা যেতে চাই ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার যে ওডিআই সিরিজটা হচ্ছে। আমরা একটা ম্যাচ দেখেছি যেখানে আসলে সাউথ আফ্রিকা কিন্তু মানে যদি বলি যে এক পেশে একটা ম্যাচ আমরা দেখেছি যেখানে ইংল্যান্ডের মানে 100+ একটা ছোট্ট একটা পুঁজি কিন্তু আসলে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। এবং আমরা লাস্ট কিছু ম্যাচে যেটা দেখলাম যে কেশব মহারাজের বোলিংটা সামহাউ আনপ্লেয়েবল কেন জানি মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় জিনিসটা নিয়ে? আমার কাছে খুব বেশি আনপ্লেবল মনে হচ্ছে না। এটা আমি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সিরিজে স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের দক্ষতার বিষয়ে কিছু কথা বলছিলাম, এবং ইংল্যান্ডের টি-20 ব্যাটার মানে ওডিআই ফরম্যাটে তাদের ব্যাটারদের অনেকটা একই রকমই অবস্থা। কারণ আপনি যদি দেখে থাকেন বিগত সময় যে ইংল্যান্ডের রিসেন্টলি দ্য 100 কম্পিটিশনটা কমপ্লিটেড হয়েছে, তো এখানে কিন্তু ব্যাটাররা খুব মারকাটের ব্যাটিং করে অভ্যস্ত ছিলেন। এবং ইংল্যান্ড এই সেটআপে যদি আপনি বেশিরভাগ ব্যাটার দেখে থাকেন তারা কিন্তু অধিকাংশই টি-20 সেটআপের ব্যাটার। আপনি যদি জ্যাকব বেথেলের কথা বলে থাকেন, উইল জ্যাক্সের কথা বলে থাকেন, তারা কিন্তু খুব বেশি দিন ধরে ওডিআই ক্রিকেট খেলছেন। আপনি জেমি স্মিথের কথা বলে থাকেন, তারা সবাই কিন্তু এই সার্কিটে নতুন। তো ইংল্যান্ডের এই টিমটা কিন্তু আপনি 50 ওভার্স ফরম্যাটের ক্ষেত্রে বলতে পারেন অনেকটা ট্রানজিশনাল স্টেজের মধ্যে দিয়েই যাচ্ছে। তা আমি কিছু ডিসমিসাল তারপর আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে জ্যাকব বেথেলের ডিসমিসাল। আপনি যেটা কেশব মহারাজকে কৃতিত্ব দিচ্ছিলেন, আসলে ফিঙ্গার স্পিনারদের খুব বেশি ভ্যারিয়েশন আনার অপশন নাই। কেশব মহারাজ হচ্ছেন একজন লেফট আর্ম অর্থোডক্স বোলার, তাহলে ওনার বেসিক ডেলিভারি থাকবে দুইটা, একটা হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স ডেলিভারি আর একটা আর্মার। ঠিক আছে, মানে বেশি ভ্যারিয়েশন আমরা লেফট আর্ম অর্থোডক্স বোলারদের কাছ থেকে দেখে থাকি না। এর পাশাপাশি যদি কেউ ভ্যারিয়েশন হিসেবে চায়নাম্যান বলটা ডেভেলপ করে থাকেন, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। আপনি যদি জ্যাকব বেথেলের ডিসমিসালটা দেখেন, উনি কিন্তু কেশব মহারাজের যে ডেলিভারিটাতে আউট হয়েছেন অনেকটা ফুলিশ ডেলিভারি, উনি অনেক ওয়াইড অফ দ্য ক্রিজ ব্যাট চালিয়ে খেলার চেষ্টা করেছেন। মানে ওনার মাথা আর ফিট পজিশন, হেড আর ফিট পজিশন ছিল একটা লাইনে এবং তার ব্যাট গেছে অনেক দূরের একটা জায়গা দিয়ে। তো এইভাবে তো আপনি আসলে 50 ওভার্স খেলতে পারবেন না। 50 ওভার্সের স্কিলটা কেমন, অনেকটা আপনার টেস্ট ম্যাচ আর টি-20 এই দুটো স্কিলের কম্বিনেশনটা দরকার। তো উইল জ্যাক্সের ক্ষেত্রেও একই কথা। কেশব মহারাজের যে ডেলিভারিটাতে উনি আউট হয়েছেন, উনি অনেক হার্ড হ্যান্ডে খেলতে গেছেন। স্পিন যদি আপনার সেফলি নেগোশিয়েট করতে হয়, আপনার একটু সফট হ্যান্ডে খেলতে হয়, যাতে করে আপনি অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করতে পারেন মাঠের ভেতরে। আপনি যদি খুবই সলিড হ্যান্ডে নেগোশিয়েট করতে চান স্পিন, আপনি খালি ভিতে খেলতে পারবেন, মানে সোজাসুজি ইদার লং অফ বা লং অনের রিজন দিয়ে খেলতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনার দুজন ফিল্ডার তারা সেট করে দেয়, আপনাকে যদি স্কোয়ার অফ দ্য উইকেটে রান বের করতে হয়, সেক্ষেত্রে আপনাকে সফট হ্যান্ডে খেলতে হবে যেন আপনি সেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারেন। তা জ্যাকব বেথেল উনি এক্সেসিভ পাওয়ার ইউজ করতে গিয়েছেন কোনো টেকনিকের তোয়াক্কা না করে। উইল জ্যাক্সের ক্ষেত্রে একই অবস্থা। আর হ্যারি ব্রুকের রান আউটটা আসলে সেদিন ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেয়। সো অল ইন অল আমার মনে হয় ইংল্যান্ড ব্যাটারদের আসলে কিছুটা কাউন্সিলিংও দরকার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যে হাউ টু প্লে ফুল কোটা অফ 50 ওভার্স। ঠিক আছে, কারণ আমরা লাস্ট ইংল্যান্ডের যে কয়টা ম্যাচ দেখেছি তার সিংহভাগ ক্ষেত্রে কিন্তু তারা 40 ওভারের আগে অল আউট হয়েছে। সো আমার মনে হয় ইটস এ ওয়েক আপ কল ফর টিম ইংল্যান্ড। ধন্যবাদ প্রতীক ভাই। প্রতীক ভাই, অনেকদিন পর আমরা জিম্বাবুয়ের টানা সিরিজ দেখছি, এবং যদি আমরা বলি যে শ্রীলঙ্কার অনেকদিন মানে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের ম্যাচটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ খেলাও দেখছি অনেকদিন পর। ব্রেন্ডন টেইলরকে দলে ফেরানো কিংবা সিকান্দার রাজার নাম্বার 1 ওডিআই অলরাউন্ডার হওয়া, সবকিছু ওদের একটা প্রাপ্তির জায়গায় যদি বলি, হ্যাঁ যতই বলি না কেন রেজাল্ট পাচ্ছে না। এবং আমরা টি-20 সিরিজেও দেখেছি যে ফার্স্ট ম্যাচে হেরেছে, কিন্তু একটা ভালো স্কোর করে কিন্তু হেরেছে। এছাড়া ওয়ানডে সিরিজে 2-0 হেরেছে শ্রীলঙ্কার কাছে। ওভারঅল যদি আমি বলি যে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সিরিজের দুইটা সিরিজ পরপর একটা শেষ হলো, একটা শুরু হয়েছে, কেমন দেখছেন জিম্বাবুয়ে? জিম্বাবুয়ে তো ফার্স্ট ওডিআইটা জেতারই কথা ছিল, এমন পজিশন থেকে ম্যাচ হারা খুবই রেয়ার, মানে হ্যাটট্রিকের মধ্যে দিয়ে আসে। হ্যাঁ, এবং সিকান্দার রাজা মানে যেই অবস্থায় ছিলেন আর কি, হি ওয়াজ ওয়েল সেট। সেখান থেকে ওনার মতো প্লেয়ারের ম্যাচটা আসলে বের করে আনা উচিত ছিল ওনার দেশের জন্য, যেহেতু জিম্বাবুয়ে অনেকদিন ধরে মানে আমরা রান খরা বলি, উইকেট খরা বলি, তার হচ্ছে জয়ের খরার মধ্যে দিয়ে যাচ্ছে। সো
ইট ওয়াজ আ টেরিবল মানে ফেইলিয়ার ফ্রম জিম্বাবুয়ে, যেটা বলতেই হচ্ছে। এর পাশাপাশি যদি আমরা সেকেন্ড ওডিআইয়ের কথা বলি, সেকেন্ড ওডিআইতে জিম্বাবুয়ে বেশ ফাইট করেছে, দে ট্রাইড দেয়ার হার্ট আউট, কিন্তু শ্রীলঙ্কা আসলে তাদের অভিজ্ঞতার জন্য আসলে ম্যাচটা আলটিমেটলি নিজেদের করে নিয়েছে। টি-20-র ক্ষেত্রে ব্রায়ান বেনেট কিন্তু একটা অসাধারণ ইনিংস খেলেছেন, এবং এটা আসলে শ্রীলঙ্কার কামিন্দো মেন্দিস উনি আসলে খুবই কোয়ালিটি অলরাউন্ডার, এবং ওনার একার কাছে যদি বলি যে টি-20তে হারা আর কি। হ্যাঁ, তো আসলে জিম্বাবুয়ে অনেকদিন পর, আমরা যদি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে জিম্বাবুয়ে ট্রাই সিরিজের পারফরমেন্স দেখি, এর পরবর্তীতে নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজে জিম্বাবুয়ের পারফরমেন্স খুবই পোর ছিল। তো সেই হিসাবে শ্রীলঙ্কার সাথে কিন্তু আমরা এক ধরনের কামব্যাক দেখতে পাচ্ছি, এবং ক্রিকেটে আসলে কি যে জয় পরাজয় ছাপিয়ে আসলে আপনি ম্যাচটা কতটুকু কম্পিটিটিভ হচ্ছে এটা আসলে অনেকটা বেশি ম্যাটার করে, এবং আমরা যদি সেই অ্যাসপেক্টে জিম্বাবুয়ের পারফরমেন্স দেখতে চাই তাহলে অবশ্যই তাদেরকে বাহবা জানাতে হবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি যে বাংলাদেশের যদি বলি যে বাংলাদেশের উত্থানের আগে জিম্বাবুয়ের একটা বড়, যখন আমরা দেখতাম যে জিম্বাবুয়ের ব্যাটসম্যান বোলারদেরকে আসলে বাংলাদেশ ভয় পেত, পুরো ওয়ার্ল্ড ভয় পেত। সো ওই জায়গা থেকে আসলে বাংলাদেশের গ্রোটা দেখেছি, কিংবা জিম্বাবুয়ের কিংবা কেনিয়ার মতো দলকে আসলে আমরা ডুবতে দেখেছি। সো আমরা আশা করি জিম্বাবুয়ে তার আগের পুরনো রূপে ফিরে আসুক এবং কম্পিটিটিভ খেলায় আরো ফিরে আসুক। আমরা একটু যেতে চাই নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে, যেখানে দুইটা দলের এ টিম কম্পিট করছে, এবং এটা শেষ হয়েছে 2-1 ব্যবধানে, যেখানে সাউথ আফ্রিকা 2-1 নিউজিল্যান্ড এ কে হারিয়েছে। আপনার কাছে পুরো সিরিজটার যদি অবজারভেশন জানতে চাও। এই ধরনের সিরিজ আসলে একটা ক্রিকেটিং নেশনের পাইপলাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আলোচনাটা এর জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা বাংলাদেশের টিমের কিন্তু এরকম সিরিজ সচরাচর দেখে থাকি না। তো এখানে যদি আপনি সাউথ আফ্রিকার লাইন আপটা দেখেন, সেখানে কিন্তু হারম্যান উনি মিডল অর্ডার ব্যাটার বা টপ মিডল অর্ডার ব্যাটিং করে থাকেন, উনি কিন্তু থার্ড ওডিআইতে 186 রানের একটা ইনিংস খেলেছেন। তো এই যে ধরেন একটা মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলে আপনি ইন্টারন্যাশনাল সার্কিটে নিয়মিত হওয়ার আগে এরকম বড় ইনিংস খেলার অভিজ্ঞতা, এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের যাত্রাটাকে অনেক ইজিয়ার করে। আপনি যদি নিউজিল্যান্ড এই টিম কিন্তু লাস্ট ওডিআই ম্যাচটা জিতেছে, এবং সেখানে কিন্তু তারা 348 রান চেজ ডাউন করেছে, এবং ডেল ফিলিপস উনি কিন্তু মানে সেঞ্চুরি করেছেন রিপ্লাইতে। মানে একটা বড় টার্গেটের যখন আপনি রিপ্লাই করবেন, সেটাতে কিন্তু যখন আপনি সেঞ্চুরি করবেন, এটা কিন্তু আপনার ক্যারেক্টার শো করে। এবং আপনি যদি নিউজিল্যান্ডের এই লাইন আপটা দেখেন, সেখানে আপনার কার্টিস সিফির মতো ব্যাটার রয়েছেন, জশ ক্লার্কসনের মতো অলরাউন্ডার রয়েছেন, জেডিন লিনক্সের মতো লেফট আর্ম অর্থোডক্স বোলার রয়েছেন। সো নিউজিল্যান্ড এর এই টিমটা কিন্তু আপনি বলতে পারেন যে মোটামুটি নিউজিল্যান্ড ন্যাশনাল সেট আপের বাইরে যারা নিউজিল্যান্ড হ্যাঁ বিবেচিত হতে পারে তাদেরকে নিয়েই করা। এটা কিন্তু এমন না যে আমাদের টপ ইন টি-20তে বাংলাদেশের অলমোস্ট ন্যাশনাল টিম নিয়ে গড়া প্লেয়ার, তা কিন্তু না। সো দেখেন নিউজিল্যান্ডে কিন্তু এখানে সিরিজ হেরেছে, বাট আপনি এখান থেকে কিন্তু কিছু ক্যারেক্টার ফাইন্ড আউট করতে পেরেছেন। কার্টিস সিফি কালকে খুব দুর্দান্ত একটা ফিনিশিং নক খেলেছেন, মোহাম্মদ আব্বাস অন অ্যান্ড অফ কিছু রান করেছেন, ডেল ফিলিপস ভালো করেছেন, এখানে আপনার অশোকের মতো লেগ স্পিনারকে আমরা দেখতে পেয়েছি, জেডেন লিনক্সের মতো লেফট আর্ম অর্থোডক্স বোলার খেলেছেন। সো দিস আর গুড সাইন্স, এবং এই জন্যই কিন্তু আমরা বলতে পারি সাউথ আফ্রিকা বলি নিউজিল্যান্ড বলি, তারা মানে ক্রিকেটে এতটাই স্ট্রং এবং সক্ষমতার দিকে কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক উপরে রয়েছে। আপনি বাংলাদেশের টিমের কয়টা সিরিজ দেখবেন যে হচ্ছে এবং টপ কোয়ালিটি সাইডের বিরুদ্ধে, ঠিক আছে? রিসেন্টলি হয়তো নিউজিল্যান্ডে খেলে গিয়েছে, এছাড়া কিন্তু আমরা বাংলাদেশ একে ওইভাবে বাইরে খেলতে দেখি না। এবং শুধু খেললে হবে না, টিম সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট হতে হবে। টিমটা এমন ভাবে সিলেক্ট করতে হবে কারা খেলবে, যারা ভবিষ্যতে ন্যাশনাল টিমের বিবেচনায় রয়েছে তাদেরকে আপনার দলে নিতে হবে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে প্রস্তুত করতে পারবেন। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা রিসেন্ট একটা প্রেস কনফারেন্সে তাসকিনকে বলতে শুনেছি নেদারল্যান্ড সিরিজের এই সময়কারে যে গরমের দিনে ডিউ পড়ে, এটা আসলে জানা ছিল না বাংলাদেশি পেসারের, এবং যার কারণে কিছু গ্রিপে কিংবা কিছু প্রবলেমেটিক ফেস করার কারণে উনি এই কথাটা বললেন আর কি। আসলে কতটুকু যুক্তিসঙ্গত কিংবা আমরা কতটুকু ডেভেলপ করলাম, এই জায়গাটা আসলে আমার কাছে কেন যেন একটু খটকা লাগলো, আপনার কাছে জানতে চাই। আসলে এটা হচ্ছে তাসকিন আহমেদের জানার বিষয় নয়, ঠিক আছে, যে কোন দিন ওয়েদার কেমন থাকবে, ডিউ কেমন হতে পারে, এটা আসলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে গাইডলাইনটা আসতে হবে। যারা অ্যানালিস্ট রয়েছেন বাংলাদেশ টিমে তাদের এখান থেকে প্রপার একটা সে থাকতে হবে। ধরেন আপনি এশিয়া কাপ খেলবেন শারজাতে, তা ইউজুয়ালি কিন্তু শারজায় আমরা হ্যাভি ডিউ ফল হতে দেখেছি। তাহলে আপনি কি এটা মুখস্থ কথা ধরে নিয়ে টসে ডিসিশন নেবেন যে পরে আমরা ব্যাটিং করব কারণ ডিউ পড়তে পারে? এই ঘটনা কিন্তু প্রতিদিন নাও ঘটতে পারে। এখন আপনি কি তাহলে এটা বলবেন যে ডিউ হচ্ছে আল্লাহর দান, একদিন ডিউ পড়বে একদিন পড়বে না?
কি হবে না হবে সেটা আমাদের জানার মানে উপায় নেই, বিষয়টা কিন্তু তেমন নয়। এখানে বেশ কিছু কি প্যারামিটার্স রয়েছে, যে পার্টিকুলার একটা দিনে কতটুকু ডিউ পড়বে বা ডিউ পড়বে কিনা আপনি মোটামুটি অ্যাজিউম করতে পারবেন। তো সিলেটের রিসেন্টলি যেই ওয়েদারটা গিয়েছে, এখানে কিন্তু আপনার দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা এটার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক ছিল। অবশ্যই যখনই দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য থাকবে, সেই ক্ষেত্রে শিশির পড়ার একটা প্রবাবিলিটি থাকে। কারণ আমরা জানি যে তাপমাত্রা যত কমে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তত কমে যায়। ঠিক আছে, তো শীতকালে কেন কুয়াশা পড়ে? শীতকালে কুয়াশা পড়ে কারণ আপনার দিনের বেলা থেকে সন্ধ্যাবেলায় টেম্পারেচারটা খুব র্যাপিডলি ড্রপ করে। হঠাৎ করে আপনার টেম্পারেচার ড্রপ করার কারণে হয় কি, যে যতটুকু জলীয় বাষ্প ধরেন বাতাসে ছিল, টেম্পারেচার ফল করার জন্য সে আর ওটা ধারণ করতে পারে না, সেই জন্য ছেড়ে দেয়। তাহলে এখানে কিন্তু আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে, এটা আগে থেকে দেখতে পারি। এবং হিউমিডিটি এখানে একটা ফ্যাক্টর। নর্মালি আপনার শীতের দিনে দেখবেন যে যেদিন হিউমিডিটি রিলেটিভলি বেশি থাকে সেদিন কুয়াশা পড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কারণ আমরা জানি যে হিউমিডিটি হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত রয়েছে, সেটার উপস্থিতি যত বেশি হবে, টেম্পারেচার কমলে আপনার সেটা ছেড়ে দেওয়ার প্রবাবিলিটি তত বেশি হবে। আর একটা হচ্ছে কত দ্রুত আপনার টেম্পারেচার ড্রপ করবে। একটা বিষয় থাকে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, আরেকটা হচ্ছে কত র্যাপিডলি ডিক্রিজ হবে। ঠিক আছে, তো আপনার অ্যাডভান্স টেকনোলজিতে কিন্তু আমরা ওয়েদার ফোরকাস্ট এটা দেখতে পারি যে 6টার সময় তাপমাত্রা কত থাকবে, 7টায় কতটুকু থাকবে, বা রাত 9টায় কতটুকু থাকবে, 9:30টার সময় কতটুকু থাকবে। তো এখান থেকে কিন্তু বর্তমান সময়ে আমরা তো বুঝতে পারি, ডিউ নিয়ে কিন্তু আমরা বিস্তর সিদ্ধান্ত নিতে পারি। তো এখানে কিন্তু আসলে ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে বা এই হঠাৎ করে কুয়াশা পড়তে দেখে অবাক হওয়ার কিন্তু কোনো বিষয় নয়। এটা আমার মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের যত সামনে এশিয়া কাপ এবং সেখানে ডিউ এর একটা কনসার্ন থাকবে, এটা তাদেরকে মাথায় নিতে হবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি বাংলাদেশও এই টিমকে নিয়ে প্ল্যান করুক। বাংলাদেশে যে টাইগার স্কোয়াড যেটাকে বলা হয়, এর আঙ্গিকে যেটা থাকে, তাদেরকেও আরো ভালো ভালো সিরিজ মাধ্যমে তাদেরকে আরো ডেভেলপ করুক, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।